নমস্কার, কেমন আছেন সবাই? আমি নন্দিনী আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে আমার আরেকটি নতুন ব্লগে। দুদিনের ক্লিপস মতো একসাথে করে আজকের ভিডিওটা আপনাদের সামনে আমি আজকে উপস্থাপন করছি। এটা জামাই ষষ্ঠীর দিন সকালবেলা। জানেন মা অসুস্থ ছিল, মা নিজে হাতে কিছু রান্নাবান্না সেরকমভাবে করতে পারছে না। তো মার অনুরোধে আজকে সকালবেলা জামাই ষষ্ঠীর দিন একটু লুচি তরকারির আয়োজন করা হয়েছিল। মাই বলেছিল, আমি বারণ করেছিলাম যে মা এত ঝামেলা করার দরকার নেই, এবং আমার হাজব্যান্ডও বলেছিল যে ছেড়ে দিন না, কোনো ব্যাপার না। তো কিন্তু মা বলল যে না, আমার বয়স হয়ে যাচ্ছে, আমি যদি না থাকি পরে তো সেটা আমার সারা জীবন আফসোস হয়ে যাবে। আমি তো এখনও উঠে বসতে পেরেছি, তো সেই জন্য মানে আমার কথা বলেছিল যে নন্দিনী সব আয়োজন করে দেবে, কিন্তু আমি ষষ্ঠীটা করব। যেহেতু আমার শ্বশুরবাড়ি বরিশালে এবং আমাদের বরিশালে জামাই ষষ্ঠী নেই, তো তার জন্য মা ষষ্ঠীর যে উপোস বা পুজো সেটা করে না, কিন্তু নর্মাল যে উপাচারটা, যেরকম একটুখানি লুচি তরকারি, 5টা ফল, তারপরে ধান দুব্য দিয়ে আশীর্বাদ করা। তাছাড়া আর একটা জিনিস হয় যেটা ফলার মাখা বলে, চিড়ে আম দই এরকম দিয়ে একটা ফলার মেখে সেটা শাশুড়ি তার জামাইকে মুখে তুলে দেয়। আর যেরকম আশীর্বাদ পর্ব, গিফটিংয়ের পর্ব চলে, তো সেই রকমই নর্মাল একটা সামান্য আয়োজন মতো সেদিনকে করেছিলাম। আর এদিকে দিদি শাকটা বাজাচ্ছেন। দিদি এখানে মা এবং আমার শ্বশুরমশাইকে টেক কেয়ার করেন, ভীষণ ভালো মানুষ। তো আশীর্বাদ পর্ব আর ব্রেকফাস্ট পর্বের পর আমি আর আমার হাজব্যান্ড একটু বেরিয়ে গেছিলাম দরকারে। খুব মানে একটা আর্জেন্ট দরকার ছিল, তো সেই জন্য সেটা আর ভিডিও করতে পারিনি। তো মোটামুটি রান্নাবান্না আমি করে রেখেই গেছিলাম, শুধু এই তোপসে মাছের ফ্রাইটা দিদিকে বলেছিলাম যে দিদি তুমি একটু ম্যারিনেট করে রেখো, আমি এসে ভাজবো। তো দিদি যথারীতি মাছটাকে খুব ভালো করে আদা রসুনের পেস্ট, ভিনিগার, নুন, কাঁচা লঙ্কা বাটা সব দিয়ে ম্যারিনেট করে রেখেছিল। আর আমি ব্যাটারটা তৈরি করে গরম গরম ভেজে, আর আজকে জামাই ষষ্ঠীর লাঞ্চটা কী ছিল সেটা আপনাদের একবার দেখিয়ে দিই। ছিল করলা ভাজা, আলু ভাজা, পটল ভাজা, কুমড়ো ভাজা আর বেগুন ভাজা, আর তোপসে মাছের ফ্রাই, আর পাবদা মাছ সর্ষে দিয়ে, আর মুগের ডাল ছিল কাজু কিশমিশ দিয়ে। আমার হাজব্যান্ড একসাথে অনেক কিছু খেতে চায় না, তো তার জন্যই মাংসটা সকালবেলায় করিনি। গুড মর্নিং, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজকে বুধবার, রাইয়ের আজকে থেকে ইউনিট টেস্ট শুরু হলো। রাই জাস্ট বেরিয়ে গেল, আর আমি ও যাবার পরে এক গ্লাস এরকম গরম জল নিয়েছি। এক গ্লাস গরম জল নিয়ে এবার একটুখানি খাচ্ছি বারান্দায় দাঁড়িয়ে। আর যথারীতি সকালবেলার পর অনেক কাজ থাকে, সেগুলো সবই আপনাদের সাথে শেয়ার করব। বৃষ্টিটা হচ্ছে, মানে ছিটে ফোঁটা হলেও হচ্ছে। আর কোথায় কোথায় বাকি আপনাদের ওখানে কতটা কি হচ্ছে আমি জানি না, তবে মোটামুটি খবরে যা দেখতে পাচ্ছি অল্প বিস্তর বৃষ্টি সব জায়গাতেই হচ্ছে। তো ওয়েদারটা আগের থেকে একটু যেন মানে স্বস্তির মতো হয়েছে, এটাই একটা স্বস্তির কারণ। তো যাই হোক, জলটা খাই, তারপরে সারাদিন কীভাবে কী চলে সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, যেরকমভাবে করি। সকালবেলাতে এক লট আমি চালিয়ে দিই অ্যাকচুয়ালি ওয়াশিং মেশিনে, কারণ ওই মানে সারা দিনের যেটা আগের দিনে জমে থাকে সেটা আমি সকালবেলাতেই একদম সাইকেলটা চালিয়ে দিই। তাহলে কি হয়, মানে আমার অন্যান্য কাজ শেষ হতে হতে এটা ভালোভাবে কাচা হয়ে যায়। আর এখন বর্ষাকালে আকাশের যা অবস্থা, আমি যদিও টপ ফ্লোরে থাকি, ছাদটা আমার কাছে, আর বারান্দাতে তো সবটা দেওয়া যায় না, চাদর টাদরগুলো ছাদেই দিতে হয় তখন। তো সেই জন্য মানে ওই দিন থাকতে থাকতে মানে বৃষ্টি হওয়ার আগে আগেই যাতে শুকিয়ে যায়, তাই এই জন্য একটু তাড়াতাড়ি আমি কেচে নিই। আর দিদি, আমি কেচে দিলে দিদিও ছাদ থেকে অনেক সময় নিয়ে চলে আসে। আর আপনারা জানেন আমার অ্যাজ সাচ কোনো রকম হাউস হেল্প নেই, আমি জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ আমি নিজেই করি, এবং সেটা আমি খুব ভালোবেসে করি, কারণ ঘরকন্যার কাজ আমার বরাবরই বড় প্রিয়। তো ঘরটর মুছে টুছে নিয়ে আমি চলে এসেছি এবার পুজোতে, মানে পুজোটা করে নেব। সকালবেলা আমার এই কাজটা হয়ে গেলে আমার একটা মানে চরম শান্তি বলতে পারেন। যে কোনো বাড়িতে সকালবেলায় যদি বাসি কাজটা করে যদি ঠাকুরের সামনে প্রদীপটা জ্বলে না, আর প্রত্যেকটা ঘরে যদি একটু ধূপ ধুনো দেখানো যায়, নিজের মনটাও অনেক শান্তি লাগে, আর ঘরের যে এনভায়রনমেন্টটা সেটাও খুব পবিত্র মনে হয়। তো দিদি চলে এসেছিল, আমি পুজো করছি দেখে দিদি অলরেডি চাটা করে দিয়েছে। সবাই মিলে বসে চাটা খেলাম, আর ব্রেকফাস্ট করে তারপর মেডিসিনগুলোও খেয়ে নিলাম। রাই তো ইউনিট টেস্টটা দিয়ে চলে এসছে, আর আমার এদিকে স্নান টান হয়ে সব কিছু কাজও হয়ে গেছে। রাই, আপনারা জানেন যে রাই আইসিএসসি পাশ করেছে, তো ও এবারে ক্লাস 11-এ মানে আইএসসির জন্য ও হিউম্যানিটিস স্ট্রিমটা ও চুজ করেছে। তো এতদিন এক ধরনের পড়াশোনা ছিল, এখন আবার অন্য ধরনের পড়াশোনা। তো ওকে আমি একটুখানি জিজ্ঞাসা করছি যে তোর কেমন হয়েছে পরীক্ষা? ভালো হয়েছে।
তো প্রথম তো ইকোনমিক্স পড়লি, অনেক স্কুলে এর আগে থেকেও ইকোনমিক্স ছিল। তোর অনেক বন্ধুরা যারা অন্যান্য স্কুলে পড়েছে তারা তো 9-10 ইকোনমিক্স পড়েছে, বা ফিজিক্যাল এডুকেশন তোর এবারে প্রথম, তো প্রথমবার এই সাবজেক্টগুলো কিরকম মনে হলো? ইজি ছিল, ভালো হয়েছে। ইজি ছিল? যাক, মানে ইন্টারেস্ট পাচ্ছিস? ইন্টারেস্টিং। মানে ক্লাস 10 এর থেকে 11 এ পড়াশোনার কি ডিফারেন্স বুঝছিস? একটু বেশি লেন্দি, আর কিছু না। আর তোর বুঝলে সব হয়ে যায়। ফেভারিট সাবজেক্ট বা কিছু এখনো পর্যন্ত, এই যে রেজাল্ট বেরোনোর পর থেকে নতুন অ্যাডমিশন নিয়ে যে তুই ক্লাস 11 এ পড়াশোনাটা শুরু করলি, তোর এখন পর্যন্ত কোন সাবজেক্টটা সবথেকে ভালো লাগছে? পল সায়েন্স আর জিওগ্রাফি। আচ্ছা, পলিটিক্যাল সায়েন্স আর জিওগ্রাফি। রাই অ্যাকচুয়ালি কোনোদিনই খুব একটা সায়েন্স পছন্দ করে না, মানে সব বাবা মারই মানে একটা মাইন্ডসেট থাকে কি বাচ্চা সায়েন্স নিয়ে পড়বে, যেই দেবে, নিট দেবে। তো আমার বা ওর বাবার কোনোদিনই এসব নিয়ে কোনো রকম কোনো মাথা ব্যথা ছিল না। আমরা চেয়েছিলাম ও ভালোভাবে পড়াশোনা করুক আর খুব ভালোভাবে মানে ওর রেজাল্টটা হোক, বা ও আগামী দিনে খুব ভালোভাবে এগিয়ে যাক। দেখুন, ক্লাস 10 পর্যন্ত যেহেতু সব সাবজেক্ট পড়তে হয় এবং আইসিএসসি যেহেতু সিলেবাসটা প্রচুর বেশি, তো সেই জন্য সব বাচ্চা যে সব সাবজেক্টে খুব ভালো করবে তার কোনো মানে নেই। কিন্তু যখন ক্লাস 11-এ তারা ফেভারিট সাবজেক্টগুলো পায়, মানে যেটা একটা কমফর্ট জোন যখন তৈরি হয়, তখন অনেক বাচ্চারই রেজাল্ট আরও ভালো হয়। এনিওয়েজ, আমার মেয়ের ক্ষেত্রেও তাই। তো প্রথম ও ইকোনমিক্স আজকে ও পরীক্ষা দিল, আর ফিজিক্যাল এডুকেশনও ওর ছিল না ক্লাস 10-এ, ওর কম্পিউটার ছিল। তো সেই জন্য এটাও ওর কাছে নতুন, ইকোনমিক্সটাও নতুন। ওর অন্যান্য অনেক বন্ধুরা আছে যারা অন্যান্য স্কুলে পড়ে, তারা অলরেডি 9-10 ইকোনমিক্সটা পেয়েছিল, ও পায়নি। আমার মেয়ে যে স্কুলটায় পড়ে সেই স্কুলটায় অ্যাকচুয়ালি সাবজেক্ট কম্বিনেশনটা না মানে খুব রিজিড টাইপের, এতটা ফ্লেক্সিবল নয়। ও আমি ওকে বলেছিলাম যে তুই 11-এ স্কুলটা চেঞ্জ কর, ওর একটা পুরনো স্কুল আছে সেখানে পুরনো বন্ধুদের সাথে, কিন্তু ও যেতে রাজি হলো না। মা বললো যে মা 11-12টা বাড়িতে পড়তে হবে, প্রথম কথা সে যে স্ট্রিমই নিই না কেন, যে স্কুলেই আমি ভর্তি হই না কেন, 11-12টা আমাকে বাড়িতে পড়তে হবে। আর তারপরে টিউশন থাকে, তারপর স্কুলেরও যদি যাতায়াতটা এতটা ডিস্টেন্স হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আমার মানে পড়াশোনাটা অনেক ক্ষতি হবে। আর 11-12টা যে কোনো বাচ্চার তার কেরিয়ারের জন্য একটা বিশাল মানে একটা স্টেপ বলতে পারেন। তো সেই জন্য ওর কথা অনুযায়ী ও যেটা চেয়েছে তো সেটাতেই আমরা এগ্রি করেছি রয়েছে। আর বাচ্চা যদি নিজে সিনসিয়ার হয় তাহলে সে জীবনে একটা কিছু করেই নেবে, এটা হচ্ছে আসল কথা। তো আমার রান্না টান্না হয়ে গেছে, এবারে আমি একটু খেতে টেতে দেবো। বাড়িতে এখন খাওয়া দাওয়ার অনেক রেস্ট্রিকশনস, তাই খুব একটা রান্না আমি এখন খুব একটা আর করি না। তো আজকে দুপুরে বানিয়েছিলাম হচ্ছে পাতলা করে ইলিশ মাছের ঝোল আর ভাত। রিসেন্টলি আমি সাদা ভাতটা ছেড়ে ব্রাউন রাইসটা খাওয়া শুরু করেছি, আমার সাথে সাথে রাইও খায়। তো ওই জন্য আমার আর রাইয়ের হচ্ছে ব্রাউন রাইস আর তার সাথে ইলিশ মাছের ঝোল, আর মার হচ্ছে সাদা ভাত আর মাছের ঝোল। বিকালে মেনলি রুটিটাই খাওয়া হয়, তো রুটির সাথে কোনো একটা তরকারি করে নেবো, কুমড়ো টুমড়ো আছে। তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। মাছের ঝোলটা খেতে আজকে ভীষণ ভালো হয়েছিল, নিজে করেছি বলে না, কিন্তু সত্যিই খুব ভালো ছিল। তাহলে দেখা হবে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। টেক কেয়ার, টাটা।